হচ্ছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। এই কোর্সটা আগে চেয়ারপারসন স্যার নিত, ঠিক না? জানি না ম্যাম, জানা নেই। হুম, জানা নাই ম্যাম, জানি না। এই তো আপনাদের গ্রুপেই আমি দিয়ে দিলাম। সেটা হচ্ছে আমরা এই টেক্সট করব, আপনাদের গ্রুপ মানে অনলাইন যে ফেসবুক গ্রুপটাতে দিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের টেক্সট, ঠিক আছে? মিড টার্মে এটাই করবো আমরা, আর কিছু না। মিডিয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ম্যাম আছেন? এই তো আমি আছি ম্যাম, বহুদিন পর আমাদের সবার কথা হচ্ছে। আচ্ছা, যেটা হচ্ছে ক্লাসে আসছি ম্যাম। হ্যাঁ, এটাও দেখতে পাচ্ছি। অ্যাটেন্ডেন্সটা এবার খুব সিরিয়াসলি দেখা হবে, সো ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আমাদের সিলেবাসে আমাদের কি আছে তাহলে এবার মিড টার্মে? মিডিয়া। প্রথমে কোর্সের টাইটেল নিয়ে আমরা কথা বলি না, ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। এটা তো একটা টাইটেল, নিশ্চয়ই কোনো মিনিং আছে। কি মনে হয় আপনাদের টাইটেলটা মিনিংটা কি হতে পারে? ম্যাম একদম প্রথম দিকের ট্রান্সলেশন গুলো, একদম ফার্স্টের দিকের। আর কোনো কিছু? ম্যাম এখানে কি সামথিং এটা ডিফাইন করে কিভাবে করা হয়েছে এবং সেটা করার পরে কতটুকু সহজবোধ্য করা হয়েছে, এরকম কিছু? আচ্ছা, এখানে আমরা টাইটেলটাকে বুঝার ফার্স্টে চেষ্টা করি, ইট উইল হেল্প আস। আমরা অনেকগুলা রাইট ছিল যেগুলো অন্য ল্যাঙ্গুয়েজে করা হয়েছে, ঠিক আছে? সেগুলো অনেক সময় দেখা যায় যে এগুলো ইংলিশে ছিল না, হইতে পারে আপনাদের ওই রাইটিংটা, যেমন ইলিয়াড আছে, অডিসি আছে, মিডিয়া আছে, এগুলো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, ঠিক আছে? কিন্তু এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট টেক্সট, এগুলোকে ক্লাসিক বলা হয় কারণ এগুলো অনেক আগের, অনেক ইম্পর্টেন্ট, এবং এগুলোর উপরে মানুষ অনেক পড়ছে, অনেক রিসার্চ করছে, তাদের আইডিয়া এগুলোর উপরে অনেক ভালো, কিন্তু এগুলো অন্য ল্যাঙ্গুয়েজে লেখা। তো এগুলো কি করা হয়েছিল, all these texts were translated into English। যেহেতু ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, হ্যাঁ, এর জন্য কোর্সের নাম হলো ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। যে কোনো অন্য কোর্সের মতনই আমরা শুধু এই টেক্সটটা ইংলিশে পড়বো, বুঝতে পারছেন? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, ইয়েস আশফাক। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। ম্যাম একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই কোর্সে কি আমরা যে ড্রামা, সাপোজ ইলিয়াড আর ওডিসি, আমরা কি জাস্ট ড্রামার স্ক্রিপ্ট পড়বো, নাকি এখানে ট্রান্সলেশন কিভাবে হলো? বা না না, ট্রান্সলেশন কিভাবে হলো এটা আমরা পড়বো না, আমরা শুধু ওটার ইংলিশ ভার্সনটা পড়বো, ইংলিশ টেক্সটটা, এবং টেক্সট থেকে মেইন আইডিয়াস নিব, এবং আমরা ইন্টারনেট থেকে উইকিপিডিয়া বা সব জায়গা থেকে মিডিয়ার উপরে নোটসও পড়বো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তার মানে অন্য যে কোনো কোর্সের মতোই, ইজ অলমোস্ট দ্য সেম কোর্স। তার মানে এটা একটা ড্রামা টাইপের কোর্স। এটা অনেকটাই ড্রামা, কারণ ওই সময় ক্লাসিক্স যেগুলো সেগুলো সবই ড্রামা ছিল, ঠিক আছে? জি ম্যাম। তো আমরা আমাদের ফার্স্ট যে টেক্সটটা পড়বো মিড টার্মের জন্য, সেটা হলো মিডিয়া। এটা হলো আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টেক্সট। এখন মিডিয়া আসার আগে কি করে একটা ভালো লিটারেচার টেক্সটকে পড়তে পারবেন এবং কিভাবে একটা ভালো উত্তর লিখতে পারবেন, সেগুলো নিয়ে ডিসকাশন করি। মেনি অফ ইউ উড বি ফিনিশিং ইওর অনার্স ভেরি সুন। আপনারা অন্য জায়গাতে মাস্টার্স করবেন, অনেকে জাহাঙ্গীরনগরে করবেন, অনেকে ব্র্যাকে করবেন, অনেকে ইস্ট ওয়েস্ট, অনেকে নর্থ সাউথ, ঠিক না? আপনারা অনেক জায়গায় করবেন। তো সেখানে কিছু লিটারেচারের রিকমেন্ডেশন থাকে যে কিভাবে একটা সুন্দর অ্যান্সার লেখা যেতে পারে, কিভাবে লিটারেচার পড়া যেতে পারে। আচ্ছা, আপনারা অনেক লিটারেচার পড়ছেন, বলেন তো কিভাবে লিটারেচার পড়া উচিত? হাউ টু রিড লিটারেচার? পড়া উচিত বলতে হচ্ছে মানে এখন আমার ব্যাপারটা হচ্ছে আমার মধ্যে ইন্টারেস্ট যখন কাজ করে যেটা আমি এটা পড়ি। যেমন আমি হচ্ছে রিসেন্টলি মানে একটা সিরিজ দেখছি নার্কোস, ওইখানে কলম্বিয়ান একটা ড্রাগ লর্ড ছিল পাবলো এসকোবার। তো আমি ওনার সম্পর্কে হচ্ছে নেটে পড়ছি, ওনার একটা বইও কার্যানি ছিল, ওইটাও একটু পড়ছি। তারপর হচ্ছে আমার হচ্ছে যদি কারো যদি মানে কোনো কিছু যদি ভালো লাগে সেটা সম্পর্কে যদি কোনো বই থাকে আমি ওটা পড়ি আর কি, বা কোনো বই নিয়ে খুব যদি হাইপ টাইপ হয় তখন ওটা আমি পড়ি। আমি এভাবেই বেসিক্যালি পড়ি না। আর কোনো কিছু কোন ভাবে পড়লে আপনাদের রেজাল্ট ভালো হবে, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু কিভাবে অ্যাকচুয়ালি রেজাল্ট
রেজাল্টটা মানে যদি আমরা তো লিটারেচার পড়ছি, তো রেজাল্ট করার ইচ্ছা সবারই থাকে, ওটাকে সাইডে রেখে আমি যদি বলি যে লিটারেচার আমরা আনন্দের জন্য পড়ি, আমরা জানার জন্য পড়ি, আমরা জীবন বোধকে জাগ্রত করার জন্য পড়ি, তো ওইটাকে যদি আমরা ইয়ে করি তাহলে আমরা ট্রান্সেন্ডেন্টালিজম বলে একটা মনে হয় ব্যাপার আছে বা ওরকম কিছু একটা, যে আমরা আমাদের উচিত কোনো একটা লিটারেরি ওয়ার্ক সেটা আমরা যখন পড়বো তখনকার সমাজ ব্যবস্থা বা তখনকার যে দৃষ্টিকোণ, তখনকার রুলস, রিচুয়াল, অ্যাসপেক্টস সবকিছু বিবেচনা করে রাইটার কি বোঝাতে চেয়েছেন সেটাকে আমাদের জাজ করা। আমি এটা করি পার্সোনালি, এই জন্য আমি আচ্ছা বলবো। হ্যাঁ, ওকে, আমরা এখন যেটা ধরেন আপনি সত্যি সত্যি লিটারেচারের অ্যান্সারও ভালো লিখতে চান, আপনি চাচ্ছেন লিটারেচার বুঝতে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো প্রথমে টেক্সটটা নিজে পড়বেন। ফার্স্ট জিনিস যেটা, টেক্সটটা যখন পড়বেন তখন আপনি তারপরে পড়বেন রাইটারের ব্যাপারে, ওই সময় সমাজ ব্যবস্থা কেমন ছিল, ওই সময় এই রাইটিংটা কেন আসছে, কেন লেখা হয়েছে, হোয়াট ওয়াজ দ্য পারপাস, ঠিক আছে? এবং আপনি রাইটিংটা পড়ার সময় একটু চিন্তা করবেন যে আপনার কোন কোন জায়গা, কোন লাইন ভালো লাগতেছে, কোন জায়গাটাতে পড়ে মনে হচ্ছে অনুভূতি আপনার আসতেছে, কোন ফিলিংস আসতেছে, এমন অ্যানালাইসিস আপনার মন থেকে আসতেছে, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে আপনি যে জিনিসটা করবেন সেটা হলো ইন্টারনেটে অজস্র রাইটিং, আপনার মিডিয়ামে এখন যে টেক্সটটা আমরা পড়বো সেটার উপরে দেখবেন অজস্র রাইটিং আছে, পিডিএফ আছে, অ্যানালাইসিস আছে, অসম্ভব জিনিসপত্র আছে, ঠিক আছে? অনেক অনেক জিনিস আছে, আপনি সেগুলো পড়বেন, একটা খাতা নিয়ে পড়বেন, কারণ আপনি যখন খাতা নিয়ে পড়বেন তখন আপনি মেইন পয়েন্টস বের করবেন, কে কি বলছে সেটা একটু চিন্তা করবেন, আপনি কিছু ওয়ার্ড ভালো লাগলে সেগুলো লিখবেন। এখন আপনাকে কিন্তু আলটিমেটলি ইউ হ্যাভ টু রাইট আ অ্যান্সার, ঠিক না? এটা একটা গোল থাকে তো যে কেন আপনি পড়ছেন। ভালো মানুষ আমরা ওটা থেকে আপনারা মিস্টেকস বা ভালো ওইসব পয়েন্ট তো পাবেনই, লাইফের ব্যাপারেও লিটারেচার থেকে শেখার আছে, কিন্তু যদি একটা ভালো অ্যান্সারও লিখতে চান আপনাকে কিছু ওয়ার্ড রাখতে হবে রিলেটেড টু দ্যাট টেক্সট, যেগুলো আপনার ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, কিংবা কোনো সেন্টেন্স স্ট্রাকচার আপনি পড়তে পারেন। একটা টেক্সটের উপরে যত পড়বেন আপনি দেখবেন যে আপনার অনেক সুন্দর একটা আইডিয়া হয়ে যাবে যে আচ্ছা এভাবে সুন্দর সুন্দর লিখতেছে তো ক্রিটিসিজম দিতেছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা যখন আপনি পড়বেন খাতা কলম নিয়ে পড়বেন, সো দ্যাট ইউ ক্যান রাইট দ্য মেইন পয়েন্টস। অনেক সময় ভুলে যাওয়া হয়, এবং টেক্সট পড়ার সময় লেখে লেখে পড়বেন, পাশে অনুভূতি লিখতে পারেন, কিংবা কোনো সেন্টেন্স বা লাইন আপনি আন্ডারলাইন করতে পারেন পরীক্ষায় ইউজ করার জন্য, ঠিক আছে? এরকম করে পড়তে পারেন আপনি। রাইটারের ব্যাপারে জানার চেষ্টা করবেন, সোসাইটির ব্যাপারটা জানার চেষ্টা করবেন, এবং ওটার সাথে হ্যাঁ, কে কথা আসছে আর ইতিহাস বা প্রেমিয়াস, ঠিক আছে? ম্যাম ইকো হচ্ছে। এখন ঠিক আছে? ইয়েস, এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। অ্যাকচুয়ালি এখানে আমি একটু অ্যাড করি, হুম। সেটা হচ্ছে যে আপনি মানে ওই যেটা বললেন ওটার সাথে অ্যাড করি যে আমরা কনটেক্সট বুঝে আমরা পড়বো। সাপোজ যদি আমরা রবিনসন ক্রুসো পড়ি, যে ফেমাস নভেল, তো এটাকে যদি আমরা নর্মালি আমরা যারা লিটারেচার স্টুডেন্ট তারা ছাড়া যদি কেউ পড়ি, বা হঠাৎ করে আমরা কোনো বিভিন্ন ইরা ছিল সেগুলা না জেনে যদি পড়ি, তাহলে এটা অনেক রোমাঞ্চকর একটা স্টোরি মনে হবে, রোমান্স একটা এক্সাইটিং একটা অ্যাডভেঞ্চারাস স্টোরি মনে হবে। বাট একই সময়ে আমরা যদি আসলে রিয়েলাইজ করি যে তখনকার প্রেক্ষাপটটা কেমন ছিল, 18th সেঞ্চুরির প্রেক্ষাপটটা, তারপর কলোনাইজেশন, ম্যাটেরিয়ালিজম থেকে শুরু করে আরো যে যে ব্যাপারগুলো ছিল, ওইগুলো থেকে দেখলে এটাকে মনে হবে যে এটা ডমিনেট করার একটা চেষ্টা। আর ব্রিটিশরা হচ্ছে যেটা ডমিনেট করতো, বা যারা ব্ল্যাক বা যারা আফ্রিকান তাদেরকে স্লেভ হিসেবে মান্য করতো। আর ব্রিটিশরা কোথাও স্লেভ হিসাবে হয়ে গেলে আলাদাভাবে তাকে আলাদা মর্যাদা দেওয়া হতো, যেটা রবিনসন ক্রুসোকে দেওয়া হয়েছিল প্রথমবার ইয়াতে গিনি কোস্টে। তো এখানে একটা মানে ব্রিটিশ কলোনাইজেশনের যে একটা ইম্প্যাক্ট ওইটাকে তুলে ধরা হয়েছে। বাট আমরা অ্যাকচুয়ালি লিটারেচারে যত বেশি এক্সপ্লোর করব তত বেশি বুঝবো যে মানে কোন রচনাটা কিসের জন্য বা কোনটার সাথে কানেক্ট করে। অবশ্যই
এখন আমরা আরেকটা জিনিসও বের করব, লিটারেচারে একটা ভালো অ্যান্সার লিখতে কি লাগে। আপনারা এটা সবাই সবার সাথে কথা বলে একটু বের করেন তো, একটা সুন্দর অ্যান্সার লিটারেচারে লেখার জন্য কি দরকার এবং একটা সুন্দর অ্যান্সারে কি থাকা উচিত। ঠিক আছে, কারণ আমাদের টেস্ট শুরুর আগে অবশ্যই আমাদের জানতে হবে যে কিভাবে পড়া উচিত এবং কিভাবে করে আমরা কিভাবে একটা সুন্দর অ্যান্সারও তৈরি করতে পারি। ঠিক আছে, এবং আপনারা সবাই সবার সাথে ডিসকাশন করবেন। এখানে 10 জন আছে আমি দেখতে পাচ্ছি, সানজিদা, ফৌজিয়া, জাওয়াত, সাদিয়া, আশফাক, হুমায়রা জেবিন, ইমতিয়াজ, শাহিন, তারপরে নিশা আছে, গালিব আছে, সানজিদা। ঠিক আছে, সবার নাম নিয়েছি মনে হয়। তো এখন আপনারা সবাই সবার সাথে ডিসকাশন করে বের করেন যে অনেক সময় অ্যান্সার টিচাররা বলে যে এটা একটু মার্কস কম আছে, অনেক সময় বেশি হয় মার্কস। তো আপনাদের কাছে কি মনে হয় কি কি কোয়ালিটিস থাকা দরকার অফ আ ভেরি গুড লিটারেচার অ্যান্সার? ঠিক আছে, এটার জন্য আপনারা 10 মিনিটস পাবেন, একটু সবাই সবার সাথে ডিসকাস করে নেন। ইয়েস, নিশি, রাইসুল সবাই সবার সাথে কথা থাকেন এবং দেখেন যে কি দরকার। আপনারা সবাই সবার সাথে আলোচনা করে এরকম 6-7টা জিনিস বের করেন, অ্যাটলিস্ট 7টা জিনিস যেটা লিটারেচার অ্যান্সারে টিচাররাও চায় এবং স্টুডেন্টদের ওটা করা উচিত যাতে ভালো একটা অ্যান্সার হয়। একটু ডিসকাশন করেন। গালিব ভাই যেটা বললো সেটা ঠিক আছে, এটা এক্সিলেন্ট। তো রিডিংটা অ্যাকচুয়ালি মানে সবার ক্ষেত্রে আসলে কমন, মানে সবাইকে এটা পড়তেই হবে, এটা বেসিক। তো এর বাইরে গিয়ে যদি আমাকে যদি কিছু বলতে হয় তাহলে আমি বলবো যে লিটারেচারে আসলে literature is collection of symbolic words such like simile, metaphor, hyperbole, তারপর conceit। তো আমরা অনেকে কিন্তু লিটারেচার পড়ি, আমরা কিন্তু তাত্ত্বিক ভাবে বা আক্ষরিক ভাবে অর্থ করি অনেকে, বাট যারা ডিপে গিয়ে এটা বোঝে বা সিম্বলিক ওয়ার্ডগুলোকে ডিফাইন করতে পারে, মোহনা আছিস? তারা ভালো মতো মানে অর্থটা বুঝবে। মোহনা ম্যাম। হ্যাঁ আছি, শুনতেছি। বল, লিটারেচারে ভালো করতে হলে কি বলতে হবে বল। One of the important thing is background, যে ওই টেক্সটার ব্যাকগ্রাউন্ড কি, রাইটারের লাইফ সাথে ব্যাপারটা কেমন যায়, দেন হচ্ছে কোন পিরিয়ডে ওটা লেখা হয়, ওই পিরিয়ডে কি নিয়ে অ্যাকচুয়ালি লিটারেচার লেখা হতো, বা ওই পিরিয়ডে কোন ধরনের লিটারেচার হলে যেমন ওই পোয়েম কেমন ছিল, অথবা নভেল হলে নভেলের ব্যাপারগুলো কেমন ছিল, নভেল হলে নভেলের সাবজেক্ট গুলো কেমন আসতেছিল, কোনগুলো বেশি ইনফ্লুয়েন্সিয়াল ছিল। ওকে, একটা ভালো অ্যানসারে কি কি দরকার আপনারা এটা বের করেন। একটা ভালো অ্যানসারে টিচাররা কি দেখতে যাচ্ছে আপনাদের কাছ থেকে, এগুলো আপনারা সবাই গ্রুপ করে করেন। 171 আপনারা আপনাদের মধ্যে ডিসকাশন করেন, 72 আপনারা করেন ডিসকাশন আপনাদের ভিতরে, আর 181 আপনারা আপনাদের সাথে ডিসকাশন করেন। ঠিক আছে, সবাই ডিসকাশন করে 15 মিনিট পর বলবেন, একটু চিন্তা করেন। ইমতিয়াজ, মিথিলা, শাহিন আসো। হ্যাঁ, আপনারা গ্রুপে আসো ইনবক্সে আপনারা কথা বলে আমাকে 15 মিনিট পর বলবেন, কারণ অনেক সময় আমাদের অ্যানসার ভালো হয় না। ক্লোজ করব, লিভ নিব? ক্লোজ না, আপনারা থাকেন, তারপরে লিভ নিও না, পয়েন্টস লিভ না, গ্রুপে আসো, আমাদের গ্রুপে আসো। ওখানে কনফারেন্স করি, কনফারেন্স করি। মোহনা আসিস? শুনতেছি, বল। আমার মতে একটা টেক্সটের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, লিটারেচার তো অ্যাকচুয়ালি সোসাইটির কথা বলে, মানে whenever comes to society, এখানে ওই সোসাইটিতে মানুষের লাইফস্টাইল কি ছিল, এখানে পলিটিক্স এর ব্যাপারটা যদি চিন্তা করি, তারপরে ইকোনমিক অবস্থাটা সবকিছু মিলে ওটারই তো রিফ্লেকশন লিটারেচারে আছে, তাই না? এটাই আর কি। বল।
সিরিয়াসলি এবং আমার মনে হয় যে মানে কোশ্চেনের ব্যাপারটা হচ্ছে রিলেটেবল টপিক চাই টিচাররা, বা রেফারেন্স হ্যাঁ বল। তো অবশ্যই ইম্পর্টেন্ট থিংস। কেউ কি ফোনে কথা বল? হ্যাঁ, কেউ একজন ফোনে কথা বলছে। এক মিনিট আমরা না 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 1 মিনিট একটা কথা আছে। আমরা মেসেঞ্জারে কথা বললে জুমের কথা শোনা যাচ্ছে, আর জুমে কথা বললে এখানে কথা শোনা যাচ্ছে। মেসেঞ্জারে কথা না, এখানেই কথা বলি, সবাই তো এখানেই আছে। হ্যালো, বল। এখন ঠিক আছে তো। এটাই আর কি। না, এখন কি চাই সেটা তো কোশ্চেন নিয়ে বলা থাকবে, ঠিক না? টিচাররা কি চায়? টিচাররা ক্লাসে যেটা বলে জেনারেলি সেটাই চায়, আই থিংক সো। এক্স্যাক্টলি। বেস্ট অ্যানসার দেওয়া হয়ে গেছে, আর কোনো কিছু এখানে বলা নেই, ঠিক আছে? মোহনা যেটা বললো এটাই হলো এট দ্য এন্ডে গিয়ে মেইন কথা। টিচাররা যা বলে ক্লাসে এট দ্য এন্ডে তারা খাতার মধ্যে ওইটাই রিফ্লেক্ট দেখতেছে। হ্যাঁ নিশি, তুই ঠিক কথা বলছো একেবারে। জাওয়াদ ভাই আছেন? আরে ভাই, নার্কোস দেখে এখন পাবলো এসকোবারের সব করে ফেলতে হবে ভাইয়া, ভালো লাগতেছে না। আমার কাছে রে ভাই কলম্বিয়ান হিরো মনে হচ্ছে। হি ওয়াজ বেসিক্যালি ন্যাশনাল হিরো হু ফট ফর হিজ ইকোনমিক্যাল ইমানসিপেশন। আমরা কিন্তু এডি লেখলেও পারি, ইকোনমিক হিরো। হ্যাঁ, আমরা কিন্তু এডি লেখলেও পারি, তাই না? অনেক লিটারেচার আছে এগুলোর মধ্যে। ভাই স্কুল লাইফে তো ওই যে এটার গুরুত্ব কি, গুরুত্ব অপরিসীম কোনো প্রশ্নে। ও দুরু, ভাই ম্যাডাম শুনতেছে, এই যে নাম্বার কমাই দেবে কিন্তু। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। জাওয়াদ ভাই, হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি এটা আমার অপিনিয়ন আর কি, এটা আমি যেটা বুঝি। টিচাররা এটাই চায় যে তুমি লিটারেচারটাকে তোমার ল্যাঙ্গুয়েজে কিভাবে ডিফাইন করো, নাকি অন্য কিছু? আই থিংক আমার ল্যাঙ্গুয়েজ বলে টিচাররা অফেন্ডেড হয়ে যাবে, তাদের ল্যাঙ্গুয়েজে বলি। এবং লিটারেচারের সবচেয়ে বেশি বিরক্তকর ব্যাপার হচ্ছে গিয়ে বিশ্লেষণ করা, অ্যানালিটিক্যাল ব্যাপারগুলো। এটা ভালো কথা। হ্যাঁ সেটাও। হ্যাঁ জাওয়াদ ভাই, সাইন্স স্যার কল দিছিল ভাই। কত কথা বলো। এই আমার কথা কেটে তারপর বল, এগুলো না করতে না আসো। স্যারের সাথে দুটো কোর্স করছে। মানে কি? আচ্ছা 171 যারা, আপনাদের কি বাংলা লিটারেচার হয়ে গেছে? আমাদের হচ্ছে না কেন ভাই? গুনে গুনে 2 বছর আগে। বাংলা লিটারেচার তো ভাই আমাদের ছিল, এবার কেমনে জানি এক হয়ে গেল। আচ্ছা বাড়ায় কোর্স নেওয়া যাবে আকাশ? তাহলে বাংলা লিটারেচার নিয়ে আমি স্যারের সাথে কথা বলতে কথা বলি। ভাই, আমরা যদি এবার 9 সেমিস্টার হই তাহলে তো আমাদের হচ্ছে আর সেমিস্টার আছে 2টা, না এটা সহ? কারণ 12 সেমিস্টারে তো ভাই হচ্ছে কোনো কোর্স নাই।
বারে নানি কিভাবে? আমার তো সবই কমপ্লিট। আচ্ছা ম্যাম, মিডিয়া বলতে কি বুঝাইছে? আকাশ? হ্যাঁ, মিডিয়া হচ্ছে যে একটা এই কার জানি এটা একটা ট্রান্সলেশন, কিন্তু আমি এটা পাচ্ছি না কেন জানি। যে আগে মিডিয়া একটা ইয়ার নাম, খুব সম্ভবত ড্রামা। কিসের নাম? একটা টেক্সটের নাম। এটা লিখছিল খুব সম্ভবত ইউরিপিডেস না ইউরিপাইডেস কি জানি। মিডিয়াস ফ্রেজ যে বলতে বুঝাইতো যে ওই যে স্টোরি মাঝখান থেকে শুরু হওয়া। ইন মিডিয়া, ওটা তো ইন মিডিয়াস ফ্রেজ, এটা তো অন্য। একটা পাইছি আমি গুগলে, পিডিএফ লিখলে ফার্স্টে যেটা আসে, কিন্তু লোড হতে দেরি হচ্ছে। অ্যাকচুয়ালি আসলে আমি কখনো এবার পেজ দেখে অ্যানসার করি না। সত্যি কথা, আমার মনে হচ্ছে যতটুকু মনে হয় যা চাইছে আমি ওটুকু লিখতে বলে লিখি। তবে মিনিমাম হচ্ছে 4-5 পেজ একটা স্ট্যান্ডার্ড থাকে। 4 পেজ। ভেতরে ঝামেলা হয়তো থাকে, মানে আমি ভেতরে হয়তো ও পরিমাণ উপাদান পায় না। মানে আমার মনে আছে আমি ছোট প্রশ্ন লিখছিলাম হচ্ছে হলো কত পেজ করে, 5 পেজ করে। বড় প্রশ্ন লিখছিলাম 8 পেজ না 9 পেজ করে জানি। আমি লিখছিলাম, আমি টেক্সট পড়ছিলাম, তো আমি ধুমধাম রেফারেন্স দিয়ে লিখছিলাম, কিন্তু ওই কোর্সে আমার নাম্বার কম আসছে। আবার যেটা মোটামুটি পড়ে অ্যানসার করছিলাম ওই কোর্সে আবার নাম্বার বেশি আসছিল আমার। তুই যেটা মোটামুটি পড়ছস ওটা হচ্ছে স্যার যা লিখে দিছে তাই পড়ছস, এজন্য ওটাতে ভালো মার্কস আসছে। যেটা অনেক লিখছস সেটাতে অনেক পড়ছস, অনেক ইনফরমেশন দিছস, বেশিরভাগ ইনফরমেশন মোর স্যার মনে করছে যে এগুলা দিয়ে জীবনে কিচ্ছু হবে না, এজন্য ওগুলাতে মার্কস দেয় না। বেশি ইনফরমেশন দিলে কেন জানো টিচাররা পছন্দ করে না, আই গেস সো। এক্স্যাক্টলি।
চেয়ারম্যান স্যার কিছুই পছন্দ করেন না। হ্যাঁ এটা তো আসলে সত্যি কথা বলছিস। আর চেয়ারম্যান স্যার আসলে কি পছন্দ করে এটা তো বুঝি না। রীতি আপু আর এবার তো কৌশিক স্যারের সাথে ভাই আমাদের কোর্স ওদের আছে, আমরা হচ্ছে ওয়ার্ড চুজিং অন্যরকম। ওরা যখন ওয়ার্ড চুজ করে লেখার ক্ষেত্রে ওরা মানে এত এত ওয়ার্ডের এত এত সুন্দর সুন্দর মানে সিমিলার ওয়ার্ড গুলো তারা ইউজ করে, ওগুলো খোঁজার লেগে একটু ডিকশনারি কাটতেই হয়। কারণ কৌশিক ভাইয়ের লেখা খাতা আমি নিজেই দেখছি, ওয়ার্ড চুজিং গুলো একটু অন্যরকম, আসলেই ডিফারেন্ট। লাইক একটা নর্মাল কথাই বলছে, মাঝখানে এমন একটা ওয়ার্ড ঢুকাই দিলে যে ওয়ার্ডটা শুনিই নাই কখনো, এমন মনে হয়। মানে সিরিয়াসলি এমনই মনে হয়। শুনিই নাই এই ওয়ার্ড হ্যাঁ, কখনো আর কি। রীতিজামুন আপুর কথাটা কি আমি এটা মিস করছি। গালি বলো তো ব্যাপারটা। হ্যাঁ আমি শুনছি তো। রীতি আপুর ব্যাপারটা হচ্ছে যে চেয়ারম্যান স্যার রীতি আপুর লেখাটা পছন্দ করেন কারণ হচ্ছে ওদের রাইটিং স্টাইল, ওয়ার্ড চুজিং একটু ডিফারেন্ট। হ্যাঁ, ওরা মানে যখন একটা সেন্টেন্স ক্রিয়েট করে বা কোনো একটা কিছু ক্রিয়েট করে একটু ক্লেভারলি ক্রিয়েট করে যেন। কারণ হচ্ছে লাইক ওরা আবার এমন না যে ওরা চায় যে ওদের ওয়ার্ড গুলা খুব মানে স্যারদের কষ্ট হোক এমন না, বাট তাদের মানে পড়াশোনার স্টাইলটাই এমন হয়ে গেছে। লাইক তারা যখন ওয়ার্ড গুলা লেখে তারা খুব সুন্দর সুন্দর ওয়ার্ড গুলা ইউজ করে জাস্ট টু মানে মেক দ্য সেন্টেন্স বা মোর, মানে কি বলে লাইক কি বলে এটাকে, অলংকার সম্পূর্ণ ডিলিশিয়াস। লাইক হ্যাঁ 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 ওই 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 ডিলিশিয়াস, হ্যাঁ ওই রকম। তো ওই ডিলিশিয়াস ওয়ার্ড গুলা খুঁজতে গেলে চেয়ারম্যান স্যারের খুঁজতে হয়। সবাই খুঁজে এই ওয়ার্ড গুলা ডিকশনারিতে মূলত জানার জন্য যে এই ওয়ার্ড গুলা কোত্থেকে ইউজ করলো, কিভাবে ইউজ করলো, সামথিং ডিফারেন্ট আর কি। এই জন্যই টিচাররা পছন্দ করে। আসলে ওয়ার্ড চুজিং তো সব না, কারণ ওই ওয়ার্ড গুলাকে এক্সাক্ট প্রপারলি ইউজ করাটা হচ্ছে আরেকটা বিষয়। ওরা ইউজও খুব ভালো সুন্দর করে করতে পারে না, আমরা যে পারলাম না এটা কোনো কথা। আকাশ কি বলবা তুমি বলো তো? এই ব্যাপারে মানে আমি এটাই বলবো আর কি, গুরুত্ব অপরিসীম। কি মানে এই যে এগুলা ব্যবহার করা গুরুত্ব অপরিসীম এটাই আর কি। এবার তুই কি কস কিছু বুঝি না। ভাই ওকে, অডিও ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? না এখন ঠিক আছে, এখন বলো। বলছি এই যে এই শব্দগুলো ব্যবহার করার গুরুত্ব অপরিসীম। ওই যে সানজিদা ওর না ওদের ব্যাচের থেকে আর কোথায় আর কেউ আসে নাই? আকিব পরে কে কে জানি আছে, কিছু বুঝলাম না। হ্যালো, গালিব ভাই, ভাই একটু ইনবক্স আসে তো আমি আপনাকে একটা জিনিস দেই, একটু দেখেন তো। আচ্ছা, এখন যেটা হচ্ছে একটা ভালো অ্যান্সারে টিচাররা চায়, কথা এত খারাপ আসছে এখন, ঠিক আছে? ভালো হতো। একটা ভালো অ্যান্সারে টিচাররা কি চায়, ঠিক আছে? শুনে যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, টিচাররা চায় যে আপনি কোয়েশ্চেনটাকে অ্যান্সার করছেন। প্রথম জিনিস, কোয়েশ্চেন যা চায় আপনি যদি সেটা ছাড়া পুরো স্টোরি সামারি দিয়ে দেন টিচার তাহলে মার্কস কম দিবে। কিন্তু কোয়েশ্চেন যা চাচ্ছে আপনি যদি সেটা অ্যান্সার করেন তাহলে আপনার মার্কসটা বেশি ভালো হবে। টিচার চায় যে আপনি গল্পটা পড়েছেন নাকি সেটা আপনার অ্যান্সার থেকে বোঝার জন্য সে চায়। বুঝতে পারা গেছে? জি ম্যাম। জি ম্যাম। টেক্সটটা পড়েছেন নাকি টিচারের যদি ফিল হয় যে আপনি টেক্সটটা পড়েননি ভালোভাবে তাহলে টিচার কিন্তু আপনাকে একটু হলেও কম মার্কস দিবে, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন। তার মানে টিচার চাচ্ছে আপনি পড়ছেন নাকি,
ভালো ইংলিশ না হলেও আপনার মার্কস কমবে, কারণ টিচার কিন্তু আপনার ইংলিশও চেক করবে ইন বিটুইন যে আপনার ইংলিশ কত ভালো। মানে ইংলিশ খুব খারাপ হলে ডেফিনেটলি আপনার কথাটা বুঝতে পারবে না, ঠিক না? স্পেলিং ভুল হবে, গ্রামার ভুল হবে, সেন্টেন্স স্ট্রাকচার ভুল হবে, আপনি অনেকটা ভালো লিখতেও পারবেন না, বুঝা গেছে? ওকে, এখন তাহলে আমরা আর কি চাই টিচাররা মনে হয়? ম্যাম শুরুটা খুব ভালো হয় এটা চাই, যে শুরুর দিকে ভালো অ্যানসার ডেফিনেটলি যারা চায়, ঠিক আছে? একটা ভালো অ্যানসারে কি দরকার, কি চায় তারা? ম্যাম আরেকটা জিনিস আসতে পারে, ম্যাম বলবো? বলেন। ম্যাম আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে আমরা যদি পোয়েম নিয়ে লিখি বা পোয়েমের কোনো অ্যান্সার লিখি বা গ্রামার কোনো অ্যান্সার লিখি, আমার মনে হয় যে আমরা যদি কোটেশন ইউজ করি, লাইনস ইউজ করি, তাহলে এটা আরো বেশি এনরিচ করবে। এখানে কোটেশন এক দুইটা ইউজ করতে পারেন, অনেক ইউজ করা কিন্তু আবার খারাপও দেখায়, তার মানে আপনি মুখস্থ করতেছেন, এটাও অনেক টিচার ভাবে। এর জন্য দুটার বেশি করার দরকার নাই। আর ম্যাম ইন্ট্রোডাকশনটা খুব ভালো হইতে হয়, মানে কোয়েশ্চেন রিলেটেড হইতে হয়, যেন টিচার দেখেই বুঝে যে কোয়েশ্চেন রিলেটেড আনসার দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক, মোটামুটি হ্যাঁ ভালো, ওকে গুড। এরপরে আর কি চাই টিচাররা? এমন একটা চাই যেখানে কনসিকোয়েন্স, এমন একটা অ্যানসার যেখানে সুন্দরভাবে গুছানো অ্যানসার, গুছানো বোঝা যাচ্ছে? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, একটু প্যারাগ্রাফ পুরো গুছানো, একটু গুছানো অ্যানসার, একটা আইডিয়া বারবার লেখা না, বারবার সামারি না, বুঝতে পারছেন? সিকোয়েন্সটা যেন ঠিক থাকে, সিকোয়েন্স একটু সুন্দর করে মেইনটেইন করা। আর কি চাই? সিকোয়েন্স বলতে যদি আমার বন্ধু শাহিন বললো যে মানে ওইটা ফার্স্টলি সেকেন্ডলি, যেটা আমরা টোটাল 5টা যে প্যারা করি, আমি যদি বলি কোহেরেন্স বা সিকোয়েন্স, যেটা একটা প্যারার মধ্যে সাপোজ আমি একটা কোনো দুইটা কবিতার কন্ট্রাস্ট করছি, তো এখানে কন্ট্রাস্ট করার সময় আমি একই ওয়ার্ড বারবার ইউজ না করি, আর এমন যাতে না বোঝাই যে কয়েকটা সেন্টেন্স একই মিনিং বোঝাচ্ছে, এবং একটা সেন্টেন্স চেক দিতে হবে আমাদেরকে, ভোকাবুলারি একটু খেয়াল রাখতে হবে। ভোকাবুলারির ক্ষেত্রে যেটা করতে পারেন, আমি যেটা খুব ইজি ব্যাপার মনে করি, সত্যি সত্যি যদি ভোকাবুলারি আপনি ভালো রাখতে চান, টেক্সটের উপরে ইন্টারনেট থেকে সব পড়বেন, নতুন নতুন ভোকাবুলারি লিখে রাখবেন আর পরীক্ষায় ইউজ করবেন। এটা একটা বুদ্ধিমানের কাজ হতে পারে, যদি আপনি ভোকাবুলারি দেখাইতে চান যে ইউ হ্যাভ গুড ভোকাবুলারি। বুঝা যাচ্ছে? জি ম্যাম। মানে অনেকেই ভোকাবুলারি পরীক্ষার সময় হারায় ফেলে, দেখা যায় যে কন্টেন্টটা হতে হবে, মানে কন্ট্রাস্ট হোক আর সিমিলারিটিস হোক, কন্টেন্ট হতে হবে লজিক্যাল। যেমন একটা মিমি আছে, মিমস, সেটা হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য কি, তো এখানে কন্ট্রাস্ট লিখে যে সফটওয়্যার ইজ সফট, হার্ডওয়্যার ইজ হার্ড, তো এরকম করা যাবে না। হ্যাঁ, একটু বুঝে শুনে লেখা, তার মানে একটা জিনিস বারবার লিখবেন না। অনেকে আছে যে একটা অ্যানসারের দিকে মানে বারবার লিখতেই থাকে, সামারি লিখতেই থাকে, অথবা অনেক ছোট অ্যানসার দেয়, অনেক বড় অ্যানসার দেয়, এটাও একটা খারাপ। জাস্ট শুধু জিস্টটা লিখবো, আমাকে যা চাওয়া হচ্ছে আমি সেটার আনসারটা দিব। হ্যাঁ, যা চাওয়া হয় সেটাই লিখবেন। আপনাদের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে অনেকের অনেক ঝামেলা আছে, তো এই সেন্টেন্স স্ট্রাকচারটা নিয়ে যেটা কাজ করতে পারেন আপনি, সেটা হতে পারে খুবই খুশির ব্যাপার হবে যদি আপনারা বাসায় একটু গ্রামার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এবং যত কিছু আছে এটা নিয়ে একটু কাজ করেন। কারণ আপনাদের ইংলিশ যদি খুবই ঝামেলা হয় তাহলে কিন্তু আপনি করতে পারবেন না, ভালো একটা রেজাল্ট আনা যায় না লিটারেচারে, স্পেশালি লিটারেচারে, এটা মনে রাখবেন। মনোযোগের সাথে এই জিনিসটা হইছে না যে আপনি অনেক পড়ছেন কিন্তু রেজাল্ট ভালো হয় নাই? কেন মনে হয় আপনার এটা, কেন রেজাল্টটা ভালো হয়নি? অবভিয়াসলি সেন্টেন্স স্ট্রাকচার হয়তো ভালো ছিল না, বা হ্যাঁ, ভোকাবুলারি, গ্রামার অনেক 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 ঝামেলা ছিল, বানান ভুল ছিল, স্পেলিং মিস্টেক। হ্যাঁ, মানে আপনি একটা জিনিস বুঝাইতে চাইতেছেন, সেখানে যদি অনেকগুলো স্পেলিং মিস্টেকস হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন এই জিনিসটা, যে আপনাকে স্পেলিং ঠিক করতে গেলে বাসায় বসেও একটু পড়তে হবে জিনিসটার উপরে, যে আপনি কি কি ওয়ার্ড ইউজ করবেন পরীক্ষায়। এরপরে আরেকটা জিনিস থাকে, টিচার সবসময় অ্যানালাইসিস চায়,
অ্যানালাইসিস করলেন, তার অ্যানালাইসিসটা ভালো হইলো না, অ্যানালাইসিস করতে পারতেছেন না। অ্যানালাইসিস কেমন করে করে? অ্যানালাইসিসটা কেমন করে করে আগে সেটা বলেন তো। সব অ্যানসার পান, জাস্টিফাই, অ্যানালাইসিস, তারপরে ইলাস্ট্রেট, তারপরে আরো অ্যানসার পান, ডিসকাস, এক্সামিন, অনেক কিছু পান না? তো এটা মানেটা কি? এটা বলতে ওরা কি বুঝায়? টিচারটা কি চাচ্ছে আপনাদের কাছে বলেন তো? যেটা দেয়া থাকে সেটার ভালো দিক খারাপ দিক এটা ইয়া করা, অ্যানালাইসিস করা, মানে উভয় দিকগুলো তুলে ধরা, ভালো দিকটা কি খারাপ দিকটা কি, এবং এটার মাধ্যমে কোনটা আমাদের কোনটা আমার কাছে বেশি ভালো লেগেছে এইগুলা তুলে ধরা। আচ্ছা, এখন আমরা চিন্তা করি, সাপোজ আপনার একটা ধরেন একটা মানুষের গুণাবলী নিয়ে কথা আসলো, সেই মানুষটার গুণাবলী নিয়ে আপনি যখন কথা বলতেছেন, ধরেন সেই মানুষটা হচ্ছে প্রচন্ড ভালো পড়াশোনায়, তাহলে আমরা কি বলবো? যে সে এটা শো করে যে কত সে হার্ড ওয়ার্কিং, কত ডেডিকেটেড টুয়ার্ডস স্টাডি। এই যে আমি বলতেছি না অনেক কিছু, একটা হার্ড ওয়ার্ক বা স্টাডি বা নিয়ে, এগুলাই আপনার অ্যানালাইসিস। তার মানে একটা চরিত্রের অ্যানালাইসিস তার সোসাইটি নিয়ে হতে পারে, তার অবস্থান নিয়ে হতে পারে, ঠিক না? তার ড্রেস সেন্স নিয়ে হতে পারে, তার চিন্তাধারাগুলো নিয়ে হতে পারে। অবশ্যই আপনাকে অ্যানসার লেখার সময় মাথায় রাখতে হবে আপনি খুবই বেশি বড় করবেন অ্যানসার, বা লিটারেচার অ্যানসারে যত বড় করবেন তত আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মোটামুটি অ্যানসার হবে টু দ্য পয়েন্ট, বেশি লেখা না কিন্তু টু দ্য পয়েন্ট। বুঝা যাচ্ছে? বলার ছিল ম্যাম, বেশি শর্ট করলে তো নাম্বার পাওয়া যায় না। লিটারেচার স্টুডেন্ট লিখতে পারেন না আপনারা, অনেক খুবই বড়ও না খুব ছোটও না, এখানে একটা ব্যাপার আছে। অনেকে আছে অনেক ছোট অ্যানসার লেখে, সেটাও দেখে বোঝা যায় যে ইটস ভেরি শর্ট। ঠিক আছে, ওটাও করা যাবে না। মোটামুটি 5টা প্যারাগ্রাফে সুন্দর করে ঠান্ডা মাথায় লিখবেন, কারণ কয়দিন পরে আপনারা যেখানেই যাবেন, নর্থ সাউথ হোক, ব্র্যাক হোক, ইস্ট ওয়েস্ট হোক, ওখানে কিন্তু 5টা প্যারাগ্রাফ আকারেই শেখানো হয়। তো আমি রিয়েলি চাই যে আপনারা যেখানেই যান সেখানে যেন একটা ভালো অ্যানসার লিখতে পারেন। আচ্ছা, ধরেন আপনাদের ভিতরে একজনকে নেই, তার উপরে আপনাদের একটা এসে লিখতে হবে। আপনাদের ভিতরে কাকে নেওয়া যায়? কোন ধরনের নেওয়া যায় বলেন তো? যাকে প্রত্যেকটা ব্যাচে ভালো চিনেন, কে আছে এখানে? সেই ব্যক্তিটা কি? আমি আছি, আমাকে সবাই চিনে কম বেশি। তোমার থেকে আমাকে বেশি চিনে, গল্প দেয়। তুমি 2018 সালে গল্প দিলে তো হবে না। ইমতিয়াজটাকে সবাই, আচ্ছা ইমতিয়াজকে নিয়েই করি। ধরেন ইমতিয়াজের উপরে আপনি একটা এসে লিখতেছেন, হ্যাঁ? এসে আপনার টপিক হলো ইমতিয়াজের 3টা ভালো গুণ। এটা হচ্ছে এসের বিষয়বস্তু। আপনি 5টা প্যারাগ্রাফ লিখবেন, তাহলে কিভাবে লিখবেন? সবাই কথা চিন্তা করে আমাকে বলেন। ম্যাম আমি বলি। ওরে বাবা, আচ্ছা বলেন। প্রথম গুণ হচ্ছে ওর ডিম অনেক বেশি খাই। নাম্বার 2 হচ্ছে ওর ডিম ভাজি করে খাই। আর নাম্বার 3 হচ্ছে ওর ডিম ভর্তা করে খাই। তুই জিরো পাইছিস, তুই জিরো। তুই এক কল হেরে পাইছিস, তুই জিরো পাইছিস। এটা চেয়ারম্যান স্যারের কথা ভাইয়া। জিরো পাইছিস। আচ্ছা ম্যাম, অনেস্টলি হ্যাঁ শুরু করেন। অনেস্টলি বললে ম্যাম, ইমিডিয়েট যদি বলি, ছোট করে বলবো, ওর 2টা ভালো গুণ আর একটা খারাপ গুণ। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে, প্রথমে যেটা আসে, ইমতিয়াজ হচ্ছে এমন একটা ছেলে যে তার বন্ধুর জন্য সবসময় পাশে দাঁড়ায়। ইভেন বন্ধুর সুসময়ে পাশে না থাকুক, বন্ধু যখন বিপদে পড়ে সেখানে ইমতিয়াজ আছে। এবং শুধু আছে, ফিজিক্যালি শুধু আছে না, সে ওখানে মানে জাস্ট মানে ওখানে এফোর্ট দেয় এবং সে ওখানে নিজে কন্ট্রিবিউট করে। ইমতিয়াজ অ্যানসারটা শুরু করবেন কিভাবে? To begin with the qualities of Mashfiq Imtiaz, I would like to mention about his helpful mentality and করা যাবে না, একটু জিনিসটা বলি। ফার্স্টে শুরু হবে মাশফিক ইমতিয়াজের পুরো নাম কি, তার বাবার নাম কি, মায়ের নাম কি। তার মানে আমরা টেক্সটের যখন আমরা শুরু করব, টেক্সটটা কে লিখছে,
এটা কোন দেশের রাইটারের, এটা কেন লেখা হয়েছে, এগুলা কিন্তু ইন্ট্রোডাকশনে লিখতে হয়, ঠিক আছে? এটা কোন দেশের এবং কোন সময়ের। ঠিক তেমনি মাশফিকের ব্যাপারে আসবে, মাশফিক কোন দেশের, মাশফিকের পুরো নাম কি, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, ইন্ট্রোডাকশনে আসবে। ইন্ট্রোডাকশন মানে মানুষকে জানাইতে হবে যে সে কে, সে কোথা থেকে আসছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে ব্যাপারটা? ইন্ট্রোডাকশনে একটু ইন্ট্রোডিউস করতে হবে আপনাকে অ্যানসারের মতো। ইন্ট্রোতে তো এগুলো আসবে, আমি তো সেকেন্ড প্যারা যেটা ওইটার কথা হ্যাঁ বলছি। সেকেন্ড না, এখন ফার্স্টে ডিসকাশন করি, তারপরে টেক্সট যখন লিখবেন ইন্ট্রোডাকশনে আপনাকে সব লিখতে হবে। টেক্সটটা কবে থেকে আসছে, কোথাকার টেক্সট, কে লিখছে, কেন লিখছে, ঠিক আছে? এগুলো আপনাকে অ্যাটলিস্ট 4-3 লাইন দিতে হবে। তারপরে আপনি মিডিয়া, ধরেন যে কোনো টেক্সটের একটু সামারি আপনাকে দিতে হবে 2 লাইন, কারণ আপনাকে সবাইকে দেখাইতে হবে যে আপনি টেক্সটের রাইটারের ব্যাপারে জানেন, টেক্সটের দেশের ব্যাপারে জানেন, টেক্সট কেন লেখা হয়েছে সেটা জানেন, টেক্সটের বিষয়বস্তু জানেন। বুঝাইতে পারছি? তারপরে আপনি কি দিবেন, ইন দিস অ্যান্সার আই উইল রাইট অ্যাবাউট 3 ক্যারেক্টারিস্টিক্স অফ, বোঝা যাচ্ছে? মাশফিক ইমতিয়াজ প্রান্ত। হ্যাঁ, অফ মাশফিক ইমতিয়াজ, বিশাল ব্যাপার। এখন তারপরের প্যারাগ্রাফে যাই। এবার বলেন একটা কোয়ালিটি অফ মাশফিক ইমতিয়াজ। এটা হলো আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ। অ্যান্সার গুছাই লিখবেন। ধরেন আপনাদের এরকম একটা অ্যান্সার তো আসতেই পারে, মিডিয়ার একটা চরিত্রের নাম, তো মিডিয়ার 3টা চারিত্রিক বৈশিষ্ট্য। আমি তো বাংলায় বললাম, হ্যাঁ বাংলায় বলেন, অসুবিধা ওই যে ফ্রেন্ডদের পাশে দাঁড়াই, আর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানে সুসময় না থাকলে দুঃসময় অবশ্যই তাকে পাওয়া যাবে। আর ও এমন একটা ছেলে যে যদি দেখে যে ওর ফ্রেন্ডের গায়ে কে বুলেট মারছে, তাহলে ও বুলেটটা নিজে ওর বুকে পেতে নেবে, ওর ফ্রেন্ডকে সেভ করবে। দ্যাটস মাশফিক। ফ্রেন্ডলি আপনি বলতে যাচ্ছেন। হ্যাঁ বেশি মানে ম্যাম দেখা যাবে মাশফিক আজকে থেকে আবার চেঞ্জ হয়ে গেছে, বেশি গ্যাস দেয়া হয়ে গেল। হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা, তারপরে সেকেন্ড পয়েন্ট যেটা আসে সেটাকে অনেক পয়েন্ট বলতে পারি, বাট যেটা বলা যায় সেটা হচ্ছে ওর পড়াশোনার প্রতি বা ওর গ্রাজুয়েশন কমপ্লিট করার প্রতি অনেক বেশি ডেসপারেট। আমি জানি পার্সোনালি, আমি মিথিলা শাহিন আমরা জানি যে ওকে আমরা মানে ভার্সিটিতে আমরা যারা দেখি এখানে অনেকেই আছে, তারা যতটা ভাবে যে ও অতটা মানে অনেক সুখী একটা মানুষ বা ওর কোন লাইফে কোনো শুধু চিল আর চিল, কোনো ব্যথা নাই। আসলে ব্যাপারটা এমন না, ও লাইফে যথেষ্ট স্ট্রাগল করে পার্সোনাল লাইফে, কিন্তু ওর স্ট্রাগল থেকে ও নিজেকে ওভারকাম করে ও পড়াশোনায় কনসেন্ট্রেটটা ভালো করছে এবং এখনো পর্যন্ত রেজাল্ট ওর ভালোই আছে ওর জায়গা থেকে। তো এটাকে ওর একটা পজিটিভ দিক বলবো। আর কি পজিটিভ দিকটা বলেন? ম্যাম দুইটা তো বলে ফেললাম, আরেকটা নেগেটিভ বলি। বলেন। নেগেটিভ হচ্ছে রাগ করি আমি, ইমতিয়াজের রাগ, এবং রাগটা এমন, ওর রাগের আবার একটা পজিটিভ দিক আছে। ও রাগ করা 2 মিনিট পরে ও বুঝে যায় যে ও রাগ করছে, তখন আবার সরি বলে আবার মানে একদম ভেঙে পড়ে। কিন্তু ও যে টাইমটা রাগে, ঠিক ওই মোমেন্টটা ও এমন কিছু করে বসে যেটা হয়তো ওকে যারা চেনে না বা ওর মনটাকে যারা চেনে না, ওর মনের গভীরতা সম্পর্কে যাদের ধারণা নেই, তারা হয়তো বা ওর কাছ থেকে চিরদিনের জন্য দূরে সরে যাবে, হতে পারে এমন। এখন আচ্ছা বুঝে গেছি। তুই কি বললি রাজ? আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ আমরা কথা বলি। ওয়াও, সাপোজ আপনি কোনো অ্যানসার লিখতেছেন, ওখানেও আপনাকে কিভাবে চিন্তা করতে হবে যে আপনি 3টা চারিত্রিক বৈশিষ্ট্য 3টা প্যারাগ্রাফে দিবেন, ইন্ট্রো দিবেন শুরুতে, শেষে থাকবে কনক্লুশন। ঠান্ডা মাথায় এভাবে করে চিন্তা করতে হবে যে আপনি চরিত্র নিয়ে কি বইয়ে পড়ছেন, এবং আপনি প্রত্যেকটাতে যদি প্রত্যেকটা চরিত্র একটা দিলেন যে ওই চারিত্রিক বৈশিষ্ট্যটা আছে, সাথে আপনাকে এক্সাম্পল দিতে হবে, টেক্সট থেকে আপনাকে কাহিনী দিতে হবে, ওটার উপরে আপনার অ্যানালাইসিস থাকবে, আপনার কি মনে হয় সব থাকবে। খুব ঠান্ডা মাথায় এগুলো অ্যানসার দিতে হয়, ঠিক আছে? সাধারণত স্টুডেন্টরা অনেক সময় অনেক বেশি লিখে ফেলে অথবা কম লেখে। অ্যানসার লিখবেন গুছাইয়ে, কমও না বেশিও না, বুঝতে পারছেন? কারণ আপনাদের এই কোর্সটা তো 4 ও 7, আপনারা কয়েকদিন পর শেষ করে ফেলতেছেন, ঠিক না? জি ম্যাম। ম্যাম আপনি আমার সম্পর্কে কিন্তু বললেন না। আপনার ব্যাপারে কি বলবো? ম্যাম দুইটা নেগেটিভ বলেন, একটা পজিটিভ বলেন, সহজ করে দিলাম। পজিটিভ হচ্ছে আপনাদের সবারই পজিটিভ আছে, আপনি চেষ্টা করেন পড়াশোনার ব্যাপারে, দ্যাটস গুড।
আপনি আপনার গ্রুপকে অনেক ভালোবাসেন, আপনার যে ফ্রেন্ডরা আছে তাদেরকে অনেক কেয়ারিং, তাদের প্রতি আপনার ডেডিকেশন অনেক, দ্যাটস আ গুড সাইন, ঠিক না? আপনি জানেন। হ্যাঁ, আমি বলছি যেটা নেগেটিভ সবারই থাকে, এটা আপনিও জানেন আমিও জানি, ঠিক না? কি ম্যাম, নেগেটিভ দুইটা বলেন। আপনার ব্যাপারে সবারই ব্যাপারে নেগেটিভ চিন্তা আছে, পজিটিভও জানি আমি, নেগেটিভও জানি। নেগেটিভ থাক, নেগেটিভ নিয়ে না বলাই ভালো। ম্যাম নেগেটিভ সামনাসামনি বলতে হয়, তাহলে মানুষ নিজেকে শোধরানোর সুযোগ আর সময় দুইটাই পায়। খুব স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার কারণে ঝামেলা হতে পারে সামনে। স্ট্রেট ফরওয়ার্ড, বেশি স্ট্রেট ফরওয়ার্ড। আমাদের বাংলাদেশ একটু বুদ্ধি করে চলতে হবে, স্ট্রেট ফরওয়ার্ডনেস অনেকে নিতে পারে না। কতবার বলছি, বুঝেন আমার কথা। হ্যাঁ, এটাই বললাম। আচ্ছা, এখন আমরা খুব সুন্দর চলে যাই আমাদের টেক্সট। আমাদের টেক্সটের নাম কি? সবাই বলেন আমাকে, টেক্সটের নামটা কি? মিডিয়া। ঠিক আছে, এবার মিডিয়ার রাইটার আমি দিচ্ছি এবং আপনারা একটু দেখে নেন। মিডিয়ার কাহিনীটাকে আপনাদের খুব ইজি করে আমি বুঝাই দেই। এখানে একজন ওয়াইফের কাহিনী শোনা যাচ্ছে? আচ্ছা ম্যাম ইকো হচ্ছে। এখন ঠিক আছে মনে হয়। আচ্ছা, মিডিয়া হচ্ছে একটা স্ত্রীর কাহিনী যার দুটো বাচ্চা আছে এবং সে তার দেশ ছেড়ে তার হাজবেন্ডের সাথে থাকতে আসছে, দুটো বাচ্চা সহ আছে। তার হাজবেন্ড সেকেন্ড ম্যারেজ করবে, ঠিক আছে? এটা একটা ফেমিনিস্ট টেক্সট কিন্তু, ওকে ম্যাম বুঝি নাই। হ্যাঁ, ওই এটা শাহিন। আচ্ছা, এমন একটা মানুষ যার স্বামী সেকেন্ড বিয়ে করতে যাচ্ছে, জি বুঝছেন? জি জি। এখন তার স্বামী যেহেতু বিয়ে করতে যাচ্ছে, সে খুবই অ্যাংরি থাকে, আনহ্যাপি থাকে। সে তার বাচ্চাদেরকে খুন করে ফেলে টু টেক রিভেঞ্জ অন হার হাজবেন্ড। এটা হলো ছোট কাহিনীর জিস্ট। মিডিয়া একজন চরিত্রের, একজন মহিলার নাম, ফিমেল প্রোটাগনিস্ট, ঠিক আছে? জি ম্যাম। এটা হলো আমাদের বেসিক্যালি আসল কাহিনী। তো এটা হলো একটা ফেমিনিস্ট টেক্সট, এটাকে ফিমেল ওরিয়েন্টেড ভাবে অনেক ভাবে এটাকে আলোচনায় এসেছে এবং এটা একটা খুবই ফেমাস টেক্সট, কারণ এটা অনেক আগের টেক্সট হওয়া সত্ত্বেও এটাকে রিসেন্টলিও অনেক অবজারভেশনে আনা যায় এবং অনেক ভাবেও জিনিসটা মানে সবাই এটাকে এখনো অনেক পড়ে এবং এটা অনেক ফেমাস, যেহেতু মানুষজন এটাকে নিয়ে অনেক গবেষণা করছে, অনেক কিছু করছে। তো আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরও অনেক কাজে লাগবে টেক্সটটা, এই জন্য আমি এটাকে নিয়ে আসছি আপনাদের সিলেবাসে, কারণ এটা মাস্টার্সেও অনেক জায়গাতে পড়ানো হয়, আবার অনেক জায়গায় পড়া হয় না। বুঝা গেছে? এবার আপনাদের আমি কাহিনীর এখানে এটা দিয়ে দেই। আপনাদের সকালে ক্লাস হয়েছিল আজকে? জি ম্যাম, দুইটা ক্লাস ছিল। কতক্ষণ হয়েছে ক্লাসগুলা? 1.5 ঘন্টা করে মিস। ম্যাম 1.5 ঘন্টা করে। তামিম স্যারের প্রথমে ছিল লিটারেরি থিওরি, আর তারপরে ছিল বাংলা লিটারেচার। বাংলা লিটারেচার কে নিচ্ছে? শামীম স্যারই নিচ্ছেন। তার মানে স্যার 3 ঘন্টা দুটা ক্লাস নিয়েছে? জি স্যারের টোটাল 4.5 ঘন্টা ছিল ম্যাম। আরো একটা ক্লাস ছিল রোমান্টিক লিটারেচার অনলাইন অন ব্যাচের সঙ্গে, ওইটা আবার শাহিন করছে, তাই না? হ্যাঁ, আমার এটা নিয়ে 4টা ক্লাস একদিনে 4টা পড়ছে। বাপ রে বাপ। শাহিন, আপনি পোস্ট কলোনিয়ালিজম নেননি এবার? ম্যাম নিতে চেয়েছিলাম, স্যার বলল এটা যদি সেলফ স্টাডি নিতে হয় তাহলে নাকি রিজন দেখাতে হবে। আপনি কি রিজন দেখাবেন? এটা হচ্ছে যারা ওই সেমিস্টার প্রায় শেষ, তাদের আর সেমিস্টার নাই, তারা এই রিজনটা দেখায় নিতে পারে। আপনার তো আরো 2-3টা সেমিস্টার বাকি আছে, আপনি কিভাবে এটা নিবেন? কি রিজন দেখাবেন? ম্যাম আমাদের এই সাবজেক্টটা নিতে অনেক ভোগান্তি বইতে হয়েছে, সেটা নাই বললাম। হ্যাঁ, এটা আমি জানি। ঝামেলা। অথচ থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা ফোর্থ সেমিস্টারে ক্লাস করছে, আর আমরা মেজর নিয়ে আমরা এখন শুনছি যে এখন ফিক্সড ক্রেডিট। তো অ্যাকচুয়ালি আমরা 5 জনের মধ্যে আছি, এক একজন এক এক রকম কথা বলে, কিছু করার নাই। দোষ আমাদেরই, টিচারদের দোষ নেই।
দৌড় দিচ্ছি না। আপনাদের এর আগের সেমিস্টারের রেজাল্ট কেমন হয়েছে? সবার রেজাল্ট নিয়ে কোনো বক্তব্য আছে? 173 ব্যাচ কেমন হয়েছে সবকিছু আপনাদের? ম্যাম আমার তো হচ্ছে আমার দুইটা না, ইনফ্যাক্ট 4টাই মিড বাকি, ওটা দেওয়ার পর রেজাল্ট পাবো। 4টায় কি হয়েছে? মিড বাকি আছে ম্যাম আমার। আপনাদের নিয়ে যে কি করি ম্যাম আমাদের 2টা মিড বাকি আছে। মিড তো হচ্ছে সবারই বাকি আছে। ম্যাম ইউজুয়ালি তো 2টা বাকি ছিলই সবার, আর আমার হচ্ছে বাকি এমনি 2টা বাকি, তো সব মিলে আর কি আমার তো টোটাল 4টাই হয়ে যায়। ম্যাম আপনার সাথে আমার একটা কোর্স আছে বাকি মিডের। কোনটা? আমার হচ্ছে গিয়ে ক্রিটিসিজম। কেমনে? কোন কোর্স? ম্যাম লিটারারি ক্রিটিসিজম আগের সেমিস্টার। ক্রিটিসিজম এটা কই যে ড্রাইডেন এলিয়ট? জি ম্যাম, ড্রাইডেন এলিয়ট। প্রিফেস প্রিফেস টু লিরিক্যাল ভ্যালুস, ওগুলো যত পারা যায় সব জিনিসপত্র কয়দিন পরে শুনে নেয়, জিনিসপত্র করা যায়। কারণ মানে আপনাদের রেজাল্ট বা সবকিছু নিয়ে তো সুন্দরভাবে কর্তৃপক্ষের অনেক অবজারভেশনও আছে, ভালো একটা রেজাল্ট করলে আপনাদের জন্য ভালো, যেহেতু আপনারা শেষের দিকে অনেকেই। ঠিক না? রেজাল্ট নিয়ে আমাদের সমস্যা অতটা না, মোটামুটি আমাদের ব্যাচের রেজাল্ট অ্যাপারেন্টলি ভালোই আসছে, বাট যারা জুনিয়র নতুন ঢুকছে ওরা তো আসলে অনেক ইম্যাচিউর, ওরা বোঝে না, আর ওরা হচ্ছে মানে ডিরেক্ট ফ্যাকাল্টিতে মানে ব্লেম করে। আর যেহেতু আমাদের সঙ্গে কমিউনিকেশনটা বেশি, তো আমাদের সঙ্গে ফ্যাকাল্টিদের নাম ধরে ধরে যখন ক্রিটিসাইজ করে তখন আমরা ম্যাম আসলে চুপচাপ থাকতে পারি না। মাঝে মধ্যে আসলে এমনি ওদেরকে ধমকও দেওয়া যায় না ম্যাম, আবার দেখা যাচ্ছে যে ওদের সাথে মানে ওরা যে কথাগুলো বলে ইললজিক্যাল, ইম্যাচিউর, এগুলা আসলে মানে নেওয়াও যায় না। তো আমরা পড়ছি একটা বিপদে ম্যাম। হ্যাঁ, অসুবিধা নাই, অনেক সময় হয়, আপনাদেরই ছোট ভাই বোন, অলওয়েজ লাভ দেম। আপনাদেরই কমিউনিকেশন যত সুন্দর হবে, আপনাদের ডিপার্টমেন্ট যত সুন্দর সহযোগিতা সামনে আগাইতে পারবে, ঠিক না? ডিপার্টমেন্টে কিন্তু একটা ব্যাচ আগায় না, ডিপার্টমেন্ট সম্পূর্ণ একসাথে আগায়। আপনারা সবাই সবার সাথে কানেকশন রাখবেন, এক ব্যাচ আরেক ব্যাচের সাথে কানেকশন রাখতে পারবে না তা কিন্তু না, সবাই সবার সাথে এটা আমরা রাখি ম্যাম। ফ্রেন্ডলিনেসে থাকবেন। ম্যাম 201 ব্যাচের কথা বলতে হবে যে ওরা সবাই ফোর্থ চায়, ওরা সবাই ফোর্থ চায়। সবার তো 4 হবেও না, এত জ্ঞানী ওরা। আর অনেক সময় যখন কোনো রেজাল্ট ভালো হয় না তখন সেই মানুষটাকে আবার ট্রাই করতে পারেন, আরো ট্রাই, আপনি যত ভালো করবেন আপনারই জন্য ভালো, তো ঠিক না? সামনে বিসিএস আছে, আইএলটিএস আছে, আরো মাস্টার্স আছে, ঠিক না? আপনার ইংলিশ যত ভালো হবে, ইট ইজ গোইং টু হেল্প ইউ ইভেন্চুয়ালি, ঠিক না? এরপরে তাহলে আমাদের আজকে তেমন ক্লাসে কোনো আর কিছু নাই, আপনারা যেটা করবেন বাসায় একটু মিডিয়া ইন্টারনেটে সার্চ দিবেন, ঠিক আছে? মিডিয়া নিয়ে আমরা শুরু করব নেক্সট ক্লাস। আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন, 171 থেকে একটা দেন, 172 173 তিনটা ইমেল অ্যাড্রেস দেন, আমি তিনজনকে নোট পাঠিয়ে দিব। আমার একটা নোট করা হয়ে যাচ্ছে, সেই নোটটা আমাদের চারজনের একটা দিন। হ্যাঁ সবারই 173 দেখেন গ্রুপে দিয়েছি, 181 আমরা তো 181 পেজ। হ্যাঁ আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন, আমি চারটা। এটা ভালো হবে, কারণ কোনো ব্যাচকে অন্য ব্যাচকে দিতে হবে না, সবাই আপনারা আমাকে দিচ্ছেন, দ্যাটস দ্য থিং। ম্যাম 183 তো বোধহয় আমি একা। আরে বাবা ওইটা না, আমরা চারজন না, আমাদের মেইল দিলে হবে। আমি এটাই বলতেছি যে তোমাদের সাথে অ্যাড করে দাও। তোকে অ্যাড করে দিছি। তোমার ব্যাচ বলার দরকার কি এখানে? আপনি তো এই যে এখানে দুষ্টুদের সাথে অ্যাড আছেন, আশফাক দুষ্টুদের সাথে আছেন। ম্যাম আমাকে এইভাবে দুষ্টু বানিয়ে দিলেন ম্যাম। একসাথে সবাইকে বানিয়ে দিয়েছে, আমরা সবাই দুষ্টু। আমরা গান গাবো, ওই দুষ্টু ছাড়ার দল মিষ্টি মেয়ের দল। আপনার এই গান শুনেও কিন্তু অন্য সমস্যা হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা এবার আমাকে দিয়েছেন, সানজিদা দিয়েছে, গালিব দিয়েছে, আমি সবগুলা নোট ডাউন করে ফেলতেছি। হ্যাঁ ম্যাম আমি দিয়েছি ম্যাম। আচ্ছা হ্যাঁ, আরেকটা লাগবে, 173 173 ম্যাম আমি দিচ্ছি, যে এখানে দিব, যেটা কাজে লাগে, যেটা দিলে কোনো সমস্যা নাই। আমি দিছি ম্যাম। আকাশ কি তুই দিচ্ছিলি? মোহনা দিছিস? হ্যাঁ আমি দিয়ে দিছি, কারণ এতে আমার জন্য ভালো, আমি সবাইকে সুন্দর করে দিতে পারবো। ওই দিছিস তুই, এখানে দিছিস না ওইখানে দিছিস? এখানে আসলে সবাই দিছে, সেখানে দিছি।
এই যে সঞ্জিতা অর্ণা 08 ম্যাম হ্যাঁ গত সপ্তাহে আপনি যেটা হোস্ট করেছিলেন জুমে, ওখানে মাহিমা ম্যাম বলছিলেন যে এই সেমিস্টার আমি কোশ্চেন করেছিলাম যে এটা যেহেতু শর্ট একটা সেমিস্টার হতে পারে, তো শুধু মিড টার্ম তো তখন বললেন যে এটা ডিসিশন হবে এই উইকে। তো এরকম কোন ডিসিশন কি হয়েছে, মানে মিড ফাইনাল দুটাই হবে এখনো কিছু বলেনি আমাদেরকে। ম্যাম ওদিকে একটা নোটিশ দেখলাম যে আগামী 15 তারিখ ইস্যু হচ্ছে, মিড টার্ম শুরু হচ্ছে গত সেমিস্টারের। ওটা মেকআপের। ম্যাম একটু দেখেন তো আমার ইমেলটা আপনি দেখতে পাচ্ছেন কিনা, আমি দিয়েছি আবার। আপনার ইমেল পেয়েছি রাইসুল দিয়ে, রাইসুলের ওটাই না 173। আচ্ছা 172 173 181 সব হয়ে গেছে। ওকে মোহনা হ্যাঁ সবাইকে আমি তাহলে একসাথে দিয়ে দিব, তাহলে আপনাদের জন্য আর কোনো ট্রাবল থাকতেছে না। ম্যাম আরেকটা কথা হচ্ছে ম্যাম, আমার এই সাবজেক্টে যে কারিকুলাম যেটা থাকে ইন এভারেজ রেগুলার, তার থেকে ছোট হয়ে আসবে সেমিস্টারের জন্য। এখনো একটা বলেনি কিছু, ফুলি আমি জানলে আপনাদের গ্রুপে জানিয়ে দেব, নো টেনশন। আচ্ছা আচ্ছা আমি জানলেই সাথে সাথে জানাই দিব। আমাদের কোর্সের টাইটেলটা কি, মানে আমাদের ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। আর কোর্সের কোড কি? 401 মনে হয় 407 407 গুড। এবার আপনারা সবাই সবার সাথে একটু কথা বলে নেন, কারণ এখানে অনেক ব্যাচ আপনারা, আপনাদের সবাইকে একসাথেই ক্লাস করতে হবে। যারা ক্লাস করতেছে না ওরা কই একটু বলেন তো আমাকে, 173 ব্যাচ ওনারা কই? ম্যাডাম এখানে মোটামুটি সবাইকে চিনি, যেরকম হচ্ছে আমাদের রাইসুল ভাইকে ভালো চিনি, গানে সে খুব ভালো গান দিতে পারে। তারপরে হচ্ছে মোহন আপুকে চিনি, গালিব ভাইকে খুব ভালো করে চিনি, জাওয়াদ ভাইকে চিনি, তারপরে হচ্ছে ইভা আপুকে চিনি, সাদিয়া ইসলাম, মোটামুটি সবাইকেই চিনি, কম বেশি সবাইকে চিনি আমরা। খুবই ভালো লাগছে। আচ্ছা 173 কিন্তু অনেক স্টুডেন্ট ক্লাস করে না, যেমন জাকিয়া সিলভানা, নটি গার্ল, তারপরে আপনাদের আরো 2-3 জন অনেকগুলো আছে, যে ফোক, হামিম, রূপক, তারপরে আপনাদের সাগর আছে, তারপরে আরেকজন আছে কি যেন নাম ওটার, আরো যারা আছে, মারিয়াম, তাসলিম, এরা কই? আপনার 173 ব্যাচের কেউই আসছে না কেন? ম্যাম আসবে মনে হয়, ওরা কিন্তু আসবে মেবি, সেমিস্টারে কিছুই করেনি। শারমিন আছে, মৌ আছে, তারপরে স্মিতা কই? কোনো আইডিয়া নাই, আই হ্যাভ নো আইডিয়া সে কোথায় এখন কি করতেছে। ম্যাম ও কি ফাইনাল দিছিল? ওকে তো নক করলো, রিপ্লাই নাই, কিছু দেয় নাই, অ্যাসাইনমেন্ট না, ফাইনাল না, কিছু দেয়নি, রেজাল্ট তো ইনকমপ্লিট এবং সাথে করোনার পরে মেবি ও ব্যাক করবে। আচ্ছা হোপফুলি 172 ব্যাচ, 172 ব্যাচে কয়জন আছে? ম্যাম আমি একাই 172 থেকে। আর কেউ নাই লিটারেচারে? না না। আচ্ছা 17 এ সঞ্জিদা এসে গেছে, 181 তো আছেই, 171 এ কারা কারা? নিশি, গালিব, জাওয়াদ, সাদিয়া, পূর্ণা, পূর্ণা, হ্যাঁ পূর্ণা, তারপরে আরো 2-1 আছে। জেবিন আছে, আঞ্জুমান মুক্তা আছে, আঞ্জুমান আছে, হ্যাঁ হ্যাঁ এরা, তো আঞ্জুমান, জেবিন কই? খালিদ হাসান, রিভু মনে হয় শরীর খারাপ, হ্যাঁ। আর আঞ্জুমান ও মনে হয় পূর্ণা চাকমা আপু আছে না? পূর্ণা আপু আছে। আচ্ছা একটু আঞ্জুমানকে অ্যাড করে নিয়েন, ঠিক আছে? আঞ্জুমান মনে হয় জানে না, এমনও হতে পারে। আঞ্জুমানকে অ্যাড করিয়েন। পূর্ণা আর অন্যদের তো খবর আমি শুনলামই, আঞ্জুমানকে একটু অ্যাড করে নিয়েন 171 ব্যাচ, ঠিক আছে? আর 173 যেগুলা আপনাদের ব্যাচে অনেক মানুষজন আসে না, রাইসুল এবং মোহনা, সবাইকে বলিয়েন যে এবার কিন্তু অ্যাটেন্ডেন্সে খুব স্ট্রিক্টলি মার্ক হয়ে যাবে যদি কেউ না অ্যাটেন্ড করে, ঠিক আছে? ম্যাম এবার কি ওইভাবে মার্কিং হবে আবার আগে রেগুলার সেমিস্টারগুলো যেমন হতো? হ্যাঁ রেগুলার সেমিস্টার ওয়াইজই মার্কিং হবে। আপনাকে ক্লাসগুলো অ্যাটেন্ড, যেহেতু এখানে অনলাইনেই, এবার অনলাইনে করতে হবে আপনাদেরকে সম্পূর্ণ সেমিস্টার। মিস আজকে তো প্রায় ক্লাস শেষ পর্যায়ে আমাদের, তাই না মিস?
তো আমরা একটা গান শুনতে পাই না আকাশ ভাই গলার মধুর কণ্ঠে? না না, এগুলো করতে পারতাম, এগুলো তো রেকর্ড করতেছি, এর জন্য আমাদের পরে হবে। করোনা শেষ হয়ে যাক, তারপরে আমরা একসাথে মহা গান দিব একসাথে, ঠিক আছে? এই যে তুমি কিন্তু জানো না, তুমি উল্টো যেটা গাইতাছো এটাও থামায় দাও, রেকর্ডিং এ সব ধরা পড়ে যাবে। এটা হচ্ছে ম্যাম কিন্তু সুচতুর ভাবে মানে অ্যাভয়েড করে যাচ্ছেন। ম্যামকে আমরা রিকোয়েস্ট করছিলাম গান গাওয়ার কথা, ম্যাম গান নাই, আজকেও ম্যাম রিকোয়েস্ট রাখবেন না। আরে আমি তো গান পারি না, যে পারে তারা গান গাবে, আমার গান গালে তো সব খুব ভালো গান গাইতে পারে আমাদের রাসেল ভাইয়া। আমরা লাইভ করেছিলাম, আপনি ওদিন কি হলো ম্যাম ওইটা? আমরা কোনো একটা সময় নিশ্চয়ই করব, আজকে তাহলে আর কোনো সমস্যা নাই। আপনারা খুব সুন্দরভাবে বাসায় মিডিয়াকে নিয়ে কাজ করবেন, একটু বাসায় পড়া শুরু করেন, আমি মাঝখানে নোটসটা দিয়ে দিব আপনাদের। শুক্রবার শনিবারে হোপফুলি নোটসটা পেয়ে যাবেন। আপনাদের জন্য একটা ইউজফুল নোটস আমি করার চিন্তা করতেছি, যাতে মিডে ওই নোটসটা পড়লেই আপনাদের সম্পূর্ণ সিলেবাসটা কভার হয়, ভালো রেজাল্ট করতে পারেন। কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে ওখানে আমি দিয়ে দিব, অবজারভেশন কিছু কোয়েশ্চেন প্যাটার্নও দিয়ে দিব। ম্যাম তাহলে কি ড্রামা ইলিয়াড থাকবে আর অডিসি থাকবে? ইলিয়াড অডিসি এটা ফাইনালে আমি দেখতেছি কোন টেক্সটটা আপনাদের জন্য ভালো হবে। মিডিয়া করব, মিডিয়া, ঠিক আছে? শুধুমাত্র মিডিয়া। আমাদের পুরো সেমিস্টার যদি হচ্ছে অনলাইনে হয়, তাহলে আমাদের যে মিড বা ফাইনাল পরীক্ষা হবে ওটা তো মনে হয় ভাইবা হবে, তাই না? As per the possibility is high of viva, but we do not know for sure. এখনো কিছু বলেনি, দেখা যাক হয়। ম্যাম আমরা পুরো কনফিউশনে আছি আমরা মিস। এখানে অনলাইনেই হবে, অনলাইনে সমস্যা নাই, এখন সবই অনলাইনে চলে আসছে এই সেমিস্টার। সো আমরা জাস্ট হোপ ফর দ্য বেস্ট করতেছি। করোনা তো এই সেমিস্টারের মধ্যে তো ইউনিভার্সিটি খোলার কোনো পসিবিলিটি দেখছি না, ঠিক না? জি ম্যাম। ম্যাম ইউনিভার্সিটির এই বছরে খোলার কোনো চান্স নাই, মানে শিক্ষা প্রতিষ্ঠান এই বছরে আর খুবই ব্যাড একটা নিউজ, ইটস নট আ ভেরি গুড নিউজ। উনি যে ডায়লগ দিয়েছে আর কি করলো ইউনিভার্সিটি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। ম্যাম এমন হতে পারে যে গ্রাজুয়েশন অনলাইনেই হয়ে গেল অনেকের। হ্যাঁ হুমায়রা বললাম করোনার যে অবস্থা আরো 2-3 বছর এরকম অবস্থা থাকতে পারে। এই বছরটা এরকম থাকবে এটা আমি বুঝতেছি, বাট আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য নেক্সট ইয়ার। এই বছর এরকমই হবে। যেটা ধারণা করা হচ্ছে যে মানে কোনো মহামারী যেটা আসে সেটা কম হলেও 2-3 বছর এক্সিস্ট করে, যদি বেশি এক্সিস্ট করে 5-6 বছরের উপরেও চলে যায়। আরে না 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 এত যাবে না রে, বড় যে হাই স্কুল এই দুটো মাস বলে আমারে ভয় দিয়েন না, বুঝছেন? একদম ভয় পাওয়াই দিতেছেন। আমরা বিগত যে মহামারীগুলো আছে সেগুলো যদি আপনি দেখেন, সেগুলোর মহামারীর কারণে যেগুলো এফেক্টেড হয়েছে সেগুলো কোনোটাই 3 বছরের নিচে ছিল না। তা ঠিক, হ্যাঁ তা ঠিক, কিন্তু এখন দেখা যাক, উই ডু নট নো ফর শিওর। আচ্ছা তাহলে আমাদের সেশন হয়ে গেল আজকে, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, খুশি থাকেন। আমাদের নেক্সট একটা গান শুনান। হ্যাঁ এখনো 13 মিনিট আছে, একটা গান শুনান। ম্যাম রাইসুল ভাই গান গাক একটা। হ্যাঁ রাইসুল ভাইও গাক। আচ্ছা ওই গানের আগে একটা ওই দিন লাইভে আসতে পারেন নাই আপনারা, রাইসুল ভাই আসতে পারেন নাই, ম্যামও আসতে পারেন নাই। কি সমস্যা, মানে আমরা কেউই ছিলাম না। আচ্ছা অসুবিধা নাই, গান টান পরে, কারণ এখন না, আমাদের ওটা না, এগুলো আমরা রেকর্ডেড হচ্ছে তো, এখন আর ওরকম গান টান গাওয়া যাবে না, রেকর্ডিং এ রাখা হচ্ছে। সো ইটস বেটার যে আমরা অন্য কোনো দিন যেদিন রেকর্ডিং হবে না, উই উইল হ্যাভ আ কাইন্ড অফ টাইম টুগেদার। ওকে, ওটা জুমের লাইভ, ওটা হচ্ছে আমরা ইংলিশ লাইসিয়াম গ্রুপের থেকে আমরা